হঠাৎ করে চতুর্দিকে প্রচুর বিজেপি দিয়ে দেখতে পাচ্ছি। যখন আমরা শুনতাম বিজেপি আবার পার্টি, আরশোলা আবার পাখি, একটা অদ্ভুত মিথ্যাচারের রাজনীতি এটা তৃণমূলের আমদানি করা। মেটিয়াবুরু যে ১৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বোনের ছেলেকে, তিনি সংখ্যালঘু, তার বোনের ছেলেও সংখ্যালঘু, তাকে কংগ্রেসের মুক্তারের ওই ভাগ্নে না ভাইপো কে আছে জুনেদ সহ সিপিএম এবং তৃণমূলের লোকেরা, তারা ৫ তারিখে উলঙ্গ করে বিচালি ঘাটের সামনে পিটিয়েছে এবং সেটার কেস রেজিস্টার করার জন্য পুলিশের কাছে আমাকেই যেতে হয়েছে। বিকেল ৪টের পরে ৪ তারিখে প্রচুর বিজেপি হয়ে গেছে, যারা বিজেপির কার্যকর্তাদেরকেও পেটাচ্ছে, তাদের নামে মিথ্যা কেস দিচ্ছে, তাদেরকে ঘরছাড়া করছে, আবার তৃণমূলকেও করছে এবং সেগুলোকে নিয়ে আমাদের দৌড়াতে হচ্ছে। বঙ্গে পদ্ম ফুল ফুটলো, ঠিক কতটা খুশি? দেখুন, এটা একটা অসম্ভব আবেগ। যখন সরকার তৈরি হচ্ছে তখন নিজেরাই বিশ্বাস করতে পারছি না। সরকার তৈরি হচ্ছে, যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এখানে একটু দূরে ডান দিকে সোমনাথ চট্টোপাধ্যায়ের বাড়ি, বাঁদিকে হচ্ছে কমিউনিস্ট পার্টির এমপি অমল দত্তের বাড়ি, আর আমার বাড়ির পেছনে হচ্ছে জ্যোতিবাবুর বাড়ি। এবং এর পেছনের রাস্তা থেকে আডবাণীজি রাম মন্দিরের আন্দোলনের রথটা এই কেয়াতলার এখান থেকে টেনে নিয়ে গেছিলেন দিলীপ জ্যাঠামশাইয়ের বাড়ি পেছনে, মহারাজা সন্তোষের নাতি দিলীপ রায় চৌধুরী। সেই জায়গার থেকে যখন আমরা শুনতাম বিজেপি আবার পার্টি, আরশোলা আবার পাখি, লোকে বলতো ওই যে কি একটা পার্টি এসছে না, বিজেপি পার্টি, বিজেপি পার্টি। এইখান থেকে সরকার আদিনাথ দলুই গোপীবল্লভপুরের জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল বাইকের পেট্রোল বার করে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং বলছে না, উনি তো আত্মহত্যা করছেন। জাঙ্গিপাড়ার হরি কাকা হরি সিংহ রায় তার ২ ভাইকে তার চোখের সামনে কুপিয়ে কুচি কুচি করে কেটে ফেলা হয়েছিল। রাজেশ, তাপস, ত্রিলোচন, অভিজিৎ, কুন্তল, একের পর এক শুধু হত্যা। কেন? বিজেপি করার জন্য। এই ৩৫০-র ওপর কার্যকর্তা শুধু ২০১৪-র পরে, ৯৮, ৯৯, ২০০০, ওই সময় তো আরো অনেক, এই সবাইকে তাদের বলিদানের কথাগুলো তখন মনে পড়ছে। যারা ২১-এর পরে ঘর ছাড়া হয়েছেন, চাকরি হারিয়েছেন, ব্যবসা হারিয়েছেন, সবার কথা মনে পড়ছে যখন এই সরকারটা তৈরি হচ্ছে। বিরোধী স্পেস থাকবে, বিরোধী রাজনীতি করতে পারবে, নোংরামো বাদ দিয়ে, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে হচ্ছে। এবং আপনি দেখেছেন সরকার আসার পরে ২১-এর ২রা মের পরে যা যা ঘটনা ঘটেছিল, ৪ঠা মে ২০২৬-এর পরে কিন্তু সে ঘটনাগুলো ঘটছে না। কারুর বাড়ি ভাঙচুর, কাউকে বাড়ি ছাড়া করা, পাড়া ছাড়া করা, এই পলিটিক্যাল ভায়োলেন্সের যে একটা অদ্ভুত কালচার পশ্চিমবঙ্গে, লেফট শাসিত পশ্চিমবঙ্গে ছিল, সেই কালচারটাকে আমরা বন্ধ করার চেষ্টা করছি। এইগুলোই আমাদের পাওয়া, এগুলোই আমাদের, আমরা নিজেরা মার খেয়েছি, ঘর ছাড়া হয়েছি, বাড়ি ছাড়া হয়েছি, চাকরি গিয়েছে, আছড়ে আছড়ে মারা হয়েছে, রিগিং হয়েছে, লুট হয়েছে। আমরা চাই না এই পলিটিক্যাল লেফটিস্ট কালচারটা পশ্চিমবঙ্গে থাকুক। দাদা, আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী, প্রথম আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি সবারই জন্য প্রকল্পের ঘোষণা করলেন এবং কোনো প্রকল্প বন্ধ হবে না সেটাও বললেন, এবং সবথেকে খুশির খবর ৫ বছর তিনি সরকারি চাকরির মেয়াদ বাড়িয়েছেন বয়সের। কি বলবেন? এগুলো প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির দাবি ছিল, তাদের, আমাদের ম্যানিফেস্টো, আমাদের প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এবং এগুলো একটা বাস্তবিক সমস্যা। এই যে ৫ বছর যাদের চাকরিটা চলে গিয়েছে, যে ২৬,০০০-এর চাকরি চলে গিয়েছে, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন বিভিন্ন জায়গায়, যাদের চাকরি বিক্রি হয়েছে, যোগ্যরা চাকরি পাননি, তাদের অনেকের, অধিকাংশেরই বয়স পেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে ত্রিপুরা সরকার, ত্রিপুরাতে এই একই জিনিস হয়েছিল। ত্রিপুরাতে যখন বাম আমলের যে চাকরি বিরাট করে দুর্নীতি হলো, সেখানেও আমরা এটা করেছিলাম। পরবর্তীকালে আমাদের সরকার এসে এখানেও আমরা সেটা করছি। এই সুযোগ সুবিধাগুলো আরেকটা সুযোগ দেওয়া, যাতে তারা তাদের নিজেদের যোগ্যতা, নিজের মেধার উপর ভিত্তি করে আরেকবার চাকরিটা পেতে পারে।
দাদা আমরা দেখলাম যে প্রায় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু লোক তোমাদের দলে আসতে চাইছেন এবং পদ্মসুর গাইছেন, তিনি জোড়াফুল ছেড়ে তারা পদ্ম শিবিরে ঢুকতে চাইছেন। ওদের মধ্যে একটা মতবিরোধ চলে এসেছে, আমরা দেখেছি প্রায় ১০০-র গণ্ডিও তারা পার করতে পারেননি। তো দলে যদি আসতে চায় তোমরা নেবে? এই ব্যাপারে তো আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার যা বলার বলে দিয়েছেন। বর্তমান রাজ্য সভাপতি বলে দিয়েছেন, প্রাক্তন রাজ্য সভাপতি বলে দিয়েছেন, প্রাক্তন রাজ্য সভাপতিরা বলে দিয়েছেন। তো এরপরে তো আর আমাদের নতুন করে বলার কিছু নেই। কি মনে করছো দাদা, ক্ষমতায় থাকার যে দল ক্ষমতায় থাকবে সেই দিকেই থাকার তাদের কি হ্যাঁ, সেটা তো আমরা দেখলাম নির্বাচনী যেদিনকে রায় ঘোষণা হচ্ছে, যখন রেজাল্ট বেরোচ্ছে, তখন তো বিকেল ৪টের পরে তো ৪ তারিখে আমরা হঠাৎ করে চতুর্দিকে প্রচুর বিজেপি দিয়ে দেখতে পাচ্ছি। এই আমার উল্টো দিকের গাড়িটার দিকে আপনি ক্যামেরাটা ঘোরাবেন, দেখতে পাবেন ওখানে একটা বিজেপির ফ্ল্যাগ। এটা কার গাড়ি আমি জানি না। আমি তো এ পাড়ায় জন্মের থেকে আছি। আমার ঠাকুরদাদা ৫০ সাল থেকে আছেন। তো এ পাড়ায় কে বিজেপি, কে বিজেপি নয়, এটা তো আমাদের থেকে বেশি ভালো কেউ জানে না। তো হঠাৎ করে এরকম বিকেল ৪টের পরে ৪ তারিখে প্রচুর বিজেপি হয়ে গেছে। যারা বিজেপির কার্যকর্তাদেরকেও পেটাচ্ছে, তাদের নামে মিথ্যা কেস দিচ্ছে, তাদেরকে ঘরছাড়া করছে, আবার তৃণমূলকেও করছে, এবং সেগুলোকে নিয়ে আমাদের দৌড়াতে হচ্ছে। তো এটা একটা অদ্ভুত, অদ্ভুত একটা জিনিস। যে ঋজু দত্তকে নিশ্চয়ই চিনবেন। যেই ঋজু দত্ত আম শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন যেভাবে কটাক্ষ করেছেন, সেই কটাক্ষ আমরাও ইন্টারভিউ নিতে গিয়েছি। যেভাবে কটাক্ষ করেছেন, এখন তার কাছে ক্ষমা চাইছেন। কি বলবেন? দেখুন, কি এটা মুখ্যমন্ত্রী এটা হলে এটা পরেই কি ক্ষমাটা চাওয়া? এটা তাদের নিজেদের ব্যাপার। দেখুন, তারা কেন কিসে ইয়ে করেছেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের বাধ্যবাধকতা থাকেন কি থাকে, এটা তার ব্যাপার। আমি এই নিয়ে কোনো তির্যক বিদ্রূপ কমেন্ট করতে চাই না। অনেকেই মুখ খুলছেন, অনেকেই দেখাচ্ছেন, অনেকেই, অনেক তাবড় তাবড় নেতারা অনেকেই করছেন, সেটা দেখা যাচ্ছে। এটা ওদের দলের ব্যাপার, ওরা বুঝবে। আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস যখন ভোট প্রচার করছিলেন তখন বারবার বলা হয়েছে এই যে লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী যেটা যুবকদের জন্য করা হয়েছিল, এবং সেগুলো সমস্ত তারা যদি বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে সবকিছু বন্ধ করে দেবে সরকার, কিন্তু আসলে এরকম কিছুই আমরা দেখতে পেলাম না। কি বলবো? তো এগুলো দেখুন রাজনৈতিক প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এ ধরনের মিথ্যাচার করেই থাকেন। মিথ্যাচারের রাজনীতি পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত মিথ্যাচারের রাজনীতি। এটা তৃণমূলের আমদানি করা। এটা আমরা দেখেছি ১৫ বছর, কেন তার আগের থেকে। তো সেই মিথ্যাচারের রাজনীতি তারা করে গেছেন। আমরা দেখেছি যে বারবার বলা হয়েছে যে সংখ্যালঘু, যারা বারবার কোট অ্যান্ড কোট সংখ্যালঘু, বিজেপি আসলে সংখ্যালঘুদের অনেক বড় ক্ষতি হয়ে যায় বা তারা থাকার কোনো সুযোগ পাবেন না, এটা বারবার বলা হয়েছে। এবং কোট অ্যান্ড কোট মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন যে আমি আছি বলেই আপনারা আছেন, এই কথাটাও বলেছিলেন। কিন্তু আমরা দেখলাম যে আসলে এরকম কিছু ঘটছে না। কি বলবেন? মেটিয়াবুরু যে ১৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বোনের ছেলেকে, তিনি সংখ্যালঘু, তার বোনের ছেলেও সংখ্যালঘু, তাকে কংগ্রেসের মুক্তারের ওই ভাগ্নে না ভাইপো কে আছে জুনেদ সহ সিপিএম এবং তৃণমূলের লোকেরা, তারা ৫ তারিখে উলঙ্গ করে বিচালি ঘাটের সামনে পিটিয়েছে, এবং সেটার কেস রেজিস্টার করার জন্য পুলিশের কাছে আমাকেই যেতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও আসেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আসেননি, এবং ৫০% পশ্চিমবঙ্গের বাঙালিকে উর্দু ভাষা বলতে হবে, মিনি পাকিস্তান তৈরি করেছি, যারা হিন্দু হয়ে জন্মেছে তারা দুর্ভাগ্য, এই বলা জনাব ফিরাদ ববি হাকিমও জাননি। তার কনস্টিটুয়েন্সিতেই তিনি তো জিতেছেন বিধায়ক, তো তারই কনস্টিটুয়েন্সির মধ্যে এই ঘটনাটা ঘটেছে, এবং তার দলের কাউন্সিলরের পরিবারের লোককেই হেনস্থা করা হয়েছে। বাকিটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝবেন। পশ্চিমবঙ্গের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলোকে মেনে নেননি, স্বীকার করেননি, মানতে রাজি হননি, আউটরাইট রিজেক্ট করেছে। না হলে পরে 92% মানুষ ভোট দিতে বেরোতেন না, এবং বিজেপি ২০৬টা আসন জিততো না।